এই বায়োলজি নিয়ে আমাদের লিডিং এ যারা আছে মানে আমাদের টিচার, আবার কখনো কখনো আমাদের বড় ভাই বোন বা মা বাবা, এরাই আমাদেরকে ছোটবেলা থেকে এই কনসেপ্টে দিয়ে রেখেছে যে বায়োলজি বিষয়টা মূলত সম্পূর্ণ মুখস্থের। আর মুখস্থ কারোই পছন্দ না, আবার নিজেরও পছন্দ না। এই জন্য আমরা বায়োলজিকে নিয়ে অনেকেই ভয় পাই, আতঙ্কে থাকি। কিন্তু বায়োলজি যে মুখস্থ সেটা সম্পূর্ণ ভুল একটা কনসেপ্ট। বায়োলজি মূলত 5% হলো মুখস্থের, আর বাকি 95% হলো বুঝে মনে রাখার বিষয়। আর এই মনে রাখা আর মুখস্থের বিষয়টা সম্পূর্ণই আলাদা। তুমি যদি বায়োলজিকে একবার রিলেট করে ভালো করে পড়তে পারো, মন থেকে বুঝে পড়তে পারো, বায়োলজি কখনোই তোমার কাছে কঠিন না। তোমার কাছে ফেভারিট সাবজেক্ট হয়ে যাবে বায়োলজি, তুমি বায়োলজি পছন্দ করবে। আর এই আতঙ্ক বিষয়টা তোমার আর থাকবেই না। সো চলো আর এত কথা না বলে আমরা এগিয়ে যাই। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আমরা একটা সোজা চ্যাপ্টার দিয়ে শুরু করি। নবম অধ্যায় বিরোধ প্রধান চলন দিয়ে আমরা শুরু করতে পারি। 190 পেজ। সো লেটস গো। সো এই চ্যাপ্টারটা আসলে কি নিয়ে? বিরোধ প্রধান চলন। সো দৃঢ়তা প্রধান চলন বলতে আমরা বুঝতেই পারছি আমাদের চলন নেই আমাদের ভূমিকা রাখে পেশি, অস্থি আর দৃঢ়তা প্রদান। আমাদের পেশিও দৃঢ় হয়, অস্থিও দৃঢ় হয়। সো নিশ্চয়ই চ্যাপ্টারটা অস্থি ও পেশি রিলেটেডই হবে, বুঝাই যাচ্ছে। সো লেটস গো। আমরা এই অধ্যায়ে কি কি শিখবো? আমরা এই অধ্যায়ে মানব কঙ্কাল সম্পর্কে শিখবো, দেন এদের চলন সম্পর্কে শিখবো, বিভিন্ন প্রকারের অস্থি ও অস্থিসন্ধির কাজ সম্পর্কে জানবো। দেন আমরা এই অস্থির কিছু আবার রোগ হতে পারে, এই রোগগুলো সম্পর্কে জানবো। সব রোগ তো আর এসএসসি লেভেলে থাকবে না, সামান্য কিছু পরিমাণে হালকা রোগ, ওগুলো সম্পর্কে জানবো। আর এই অস্থি কিভাবে আমরা সুরক্ষা করতে পারি বা কিভাবে ভালো রাখতে পারি সেই সম্পর্কে একটু সামান্য ধারণা লাভ করবো। সো আমরা কঙ্কাল পার্টের থেকে এখান থেকে না করে আমরা এই জায়গায় ফার্স্টে বলে তোমাদের ওই আতঙ্কটা শুরু হয়ে যাবে। আমি তোমাদের বলেছিলাম 5% মুখস্থ, বাট বাকি 95% বুঝে পড়ে। এখন 5% মুখস্থের মধ্যে কি তুমি ছোটকালে ক খ গ ঘ এগুলো মুখস্থ করে আসছো, কিন্তু একটা বাক্য লেখো, এই বাক্যটা লেখো, তুমি ওটা মুখস্থ করে লেখো না, কিন্তু ক খ গটা তোমার মুখস্থ ছিল। সো এখানে এই ক খ গটা হলো এই কার্পাল, আলনা, এই নামগুলো। আর বাকি যেগুলো আছে ওগুলো কনসেপ্ট। এখন এখানে তোমার নামটা মুখস্থ করা লাগবে। তুমি যদি তোমার জিএফ এর নাম না জানো, তুমি ওকে কি বলে ডাকবা? তুমি ওকে এক্স ওয়াই জেড বলে ডাকবা? তুমি তো এসে নামটা ফার্স্টে মুখস্থ করবে। সো মুখস্থ লাগে, আর এরপরে তুমি বাকি ওর সাথে যা করবা বুঝতেই পারছো, ওগুলাতে তুমি মুখস্থ করে করবে না, ওগুলো তুমি নিজের ইচ্ছা আকারে করবে। সো বুঝতেই পারছো। লেটস গো। এখন আমরা এখানের মধ্যে পড়বো অস্থি দ্রণস্থ অস্থি সন্ধি দিয়ে শুরু করবো। এখন অস্থি হলো একটা কঠিন যোজক কলা, আর দ্রোণাস্থি হলো অস্থির সন্ধির মাঝখানে থাকে, যেগুলো অস্থিকে নাড়াতে সাহায্য করে সেগুলো। এখন আমরা অস্থি সন্ধি সম্পর্কে পড়বো। অস্থি সন্ধি মূলত দুই প্রকারের হয়ে থাকে, একটা হলো সাইনোভিয়াল বা সরল অস্থি সন্ধি, একটা হলো জটিল অস্থি সন্ধি। এখন দুনিয়াতে সবকিছু সরল আছে, জটিল আছে। তো সরল থাকবে কেন, জটিল থাকবে না? সরল বলতে কি বোঝায়? যেটা একদম সরল গঠন, যেটার যেমন এখানে দুটি অস্থি কেবলমাত্র অস্থি সন্ধি গঠন করবে, আর জটিলটাতে তোমার দুটির অধিক, 3, 4 ইচ্ছা যতটি ইচ্ছা, 2 এর অধিক, ওগুলো মিলে অস্থি সন্ধি গঠন করবে। সো সরল অস্থি সন্ধি আবার কয়েক প্রকারের হয়ে থাকে, যেমন নিশ্চল অস্থি সন্ধি। সো নিশ্চল বলতে আমরা তো বুঝতেই পারছি এটাতে কি বোঝানো যাচ্ছে। নিশ্চল মিন ও চলতে পারে না, ও অসহায়। সো এই অস্থি সন্ধি নিশ্চয়ই চলাফেরা করতে পারবে না, নাড়ানো যাবে না। সো এরকম একটা উদাহরণ আমরা কি পেতে পারি? আমাদের মাথা, আমাদের মাথার মস্তিষ্ককে সুরক্ষা প্রদান করার জন্য অস্থি সন্ধি থাকে, মানে অস্থি দিয়ে কভার করা থাকে, আর এই কভারটাতে থাকে অস্থি সন্ধি। এখন আমরা আমাদের মাথার হাড্ডি বা তুমি অস্থি সন্ধি যেটা বলো ওটা আমরা নাড়তে পারি না। সো এটা। এরপরে ঈষৎ সচল অস্থি সন্ধি। আমরা ঈষৎ বলতে কি বুঝি? হালকা হালকা। আর সচল বলতে তো তোমরা বুঝছোই। সো হালকা সচল, এরকম উদাহরণ তোমরা কি পেতে পারো? এরকম উদাহরণের মধ্যে আমাদের আছে মেরুদণ্ডের অস্থি সন্ধি। মেরুদণ্ড অস্থি সন্ধি, আমরা মেরুদণ্ডে কিন্তু এখন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 180 এরকম কিন্তু ঘুরতে পারি না, হালকা পারি। সো এটা অস্থি সন্ধিটা, মেরুদণ্ড অস্থি সন্ধি তুমি নিশ্চয় সচলের মধ্যে ফেলাতে পারো। পূর্ণ সচল অস্থি সন্ধি। সো পূর্ণ সচলের মধ্যে কি পড়ে? এটা একদম ফ্রি, ও ইন্ডিপেন্ডেন্ট, ও যেরকম ইচ্ছে সেরকম হতে পারে। যে আমি আমার হাত নাড়ছি, হলো সুন্দরভাবে দেখো, এরকম।
পূর্ণ সচল অস্থি সন্ধি, বল ও কঠোর অস্থি সন্ধি। সো এখানে বলও আছে কঠোর আছে, এটাতে কি বোঝা যায়? তোমার বল থাকবে আর একটা বল কোটরের ভিতরে ঢুকে যাবে, এরকম একটা অস্থি সন্ধি। সো এরকম অস্থি সন্ধি বুঝলে তোমরা কি পাও? গেস করো, গেস করো। হ্যাঁ, তুমি পারবে। হ্যাঁ, তুমি ঠিক গেস করেছো। এটা হলো আমাদের কাঁধের যে অস্থি সন্ধিটা থাকে সেটা। এরপরে থাকে কবজা অস্থি সন্ধি। সো কবজা অস্থি সন্ধিটি কিরকম হয়? আমাদের দরজা যেরকম কবজার মতো 180 ডিগ্রি ঘুরানো যায়, বাট 360 কিন্তু যায় না। সো এরকম একটা উদাহরণ হতে পারে আমাদের হাতের অস্থি সন্ধি, এই জায়গা। সো এটা কবজা অস্থি সন্ধির একটা উদাহরণ। সো আমরা অস্থি সন্ধি সম্পর্কে অনেক ধারণা জ্ঞান করলাম। এখন অস্থি সন্ধির পরে তোমাদের মনে কি এই প্রশ্নটা আসে না যে অস্থি কিভাবে একটার সাথে আরেকটা যুক্ত হচ্ছে? এটা কিভাবে সম্ভব? এটা কি এমনি হয়ে যাচ্ছে? না, দেখো, এখানে আমাদের সবারই সাপোর্ট লাগে। যেমন তোমার যদি একটা গার্লফ্রেন্ড থাকে, তুমি যদি কখনো গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করো বা তোমার কখনো যদি মেন্টালি সাপোর্ট লাগে, তোমার ওটার জন্য সাইড চিক্স আছে। আই এম শিওর তুমি ঢং করো না, তোমার আছে। এখন তুমি সাইড চিক্স থেকে যে মেন্টালি সাপোর্ট নাও, সো এরকম অস্থি সন্ধিরও বা অস্থির সাইড চিক্স আছে। সো অস্থির সাইড চিক্স দুটা, ও আবার একটু হালকা লাল, ওর দুইটার বেশি নেই সাইড চিক্স। সো একটা হলো ট্রেন্ডন আর একটা হলো লিগামেন্ট। সো এখন আমরা এই দুটা নিয়ে পড়ি। চলো লেটস গো। ট্রেন্ডন, ট্রেন্ডন কি? এটা হলো এমন একটা ওর সাইড চিক্স, যে সাইড চিক্সটা তোমার ট্রেন্ডন, ঠিক আছে? তুমি এটা জাস্ট ইমাজিন করো, ও অস্থির সাথে মাংসপেশিকে সংযোগ স্থাপন করবে ট্রেন্ডনের, ওকে? দেন আরেকটা হলো লিগামেন্ট। লিগামেন্ট হলো ও অস্থির সাথে অস্থি সম্পর্ক স্থাপন করবে। তো তোমার কাছে কনফিউজিং লাগছে যে কিভাবে করছে, কেন, মানে কি? আচ্ছা, আমি তোমাকে এখন বলে দেব। আমরা অনেকে ফুটবল খেলি না? ফুটবল খেলতে যে অনেকে ইনজুরি হয়, এমনও আমরা অনেক সময় দেখেছি যে ফুটবল খেলতে যে ওর পায়ের যে তালু থাকে, বা তুমি যেটাই বলো পায়ের গিরার নিচে দিক, এখন গিরার নিচে দিকটা তোমার মানে নর্মালি তো এরকম থাকে না, 90 ডিগ্রিতে থাকে। ওর কিরকম যেন হয়ে গেছে, এরকম ছন্দহীন হয়ে গেছে, এটা ফ্রি হয়ে গেছে, কিরকম ঝুলছে। এখন ওইটা কেন হয়ে যায়? ওই টাইমে ডাক্তাররা কিন্তু বলে, শুনবে যে লিগামেন্ট ছিঁড়ে গেছে বা লিগামেন্ট ক্ষয়প্রাপ্ত হয়েছে, এরকম ভাবে বলে। সো বুঝেই যাচ্ছে, অস্থির সাথে অস্থি লিগামেন্ট, আর মাংসপেশির সাথে অস্থি ট্রেন্ডন, ওকে? আর পেশি, পেশির কাজ কি? পেশি আর পেশির কাজ তোমার কাছে আমি বলি, প্র্যাকটিক্যালি বুঝিয়ে বলি। সো দেখো, আমাদের হাত অস্থি দিয়ে গঠন, এটা তোমরা সবাই জানো। এখন তুমি জাস্ট ইমাজিন করো যে আমাদের হাত যেটা, এটার সাথে যদি কেবল অস্থি থাকতো বা হাড্ডি থাকতো, কোনো মাংসপেশি না থাকতো, কেমন লাগতো দেখতে? এখন সুন্দর লাগে খারাপ লাগে আপেক্ষিক বিষয়, কিন্তু ধরো তুমি তোমার হাত এরকম বেঞ্চে রাখলে, তোমার অস্থিতে যে বাড়ি খাবে ডিরেক্ট ম্যান, ব্যথা পাবা তুমি ওদের, আর সাউন্ড করবে একটা, অনেক ব্যথা পাবা। তুমি কিছু করতে গেলে, ধর একটা ফ্রেন্ডের সাথে এরকম হ্যান্ডশেক করতে গেলে, কিছু করতে গেলে, ভাই জাস্ট ইমাজিন হাড্ডির সাথে হাড্ডি বাড়ি খাচ্ছে, ও ব্যথা পাবে, তুমিও ব্যথা পাবে। আর এটার জন্যই সো তুমি গেস করতে পারছো, অস্থিকে সুরক্ষা দেওয়া পেশির কাজ। অস্থিকে সুরক্ষা দেওয়ার জন্য কিছু একটা দরকার, সো উপরে পেশি আছে, সো এটা পেশির কাজ হলো অস্থিকে সুরক্ষা দেওয়া। এখন আরো একটা কাজ আছে, ম্যান তুমি বাইসেপস বানাচ্ছ, ফ্লেক্স নিচ্ছ, সেই না জিম করে, তাহলে এখন এখান থেকে আমরা দেখতে পারি তুমি বাইসেপস বানাচ্ছ, এটা কাঠামো গঠন করছে, সো পেশির কাজ তোমাকে কাঠামো দাও। আবার দেখো, আমাদের মধ্যে অনেকে আছে হেলদি, একটু মোটা, আবার অনেকে আছে একদম শুকনা চিকন তালপাতা সিপাই। এখন এই শুকনা যে ও একটু উইকনেস, মানে একটু উইক থাকে হালকা, আমাকেই দেখতে পারো, আমিও শুকনা। দেন আমাদের মধ্যে একটু হেলদি থাকে, যার বিএমআই পারফেক্ট, হেলদি, বডিতে মাসেল বেশি, ওকে দেখবে তুমি, ম্যান ও এত উইক থাকে না। এটার কারণ কি, তুমি এটা নিয়ে কখনো ভেবে দেখেছো? ওর যে পেশিগুলো আছে, ওগুলো গ্লাইকোজেন, গ্লাইকোজেন মিন শর্করা বা গ্লুকোজ, ও সঞ্চয় করে রাখতে পারে। ওর যখন প্রয়োজন হয় উইকনেসে, ও তখনই ওটা ইউজ করে ফেলে পেশি। সো ওর মধ্যে এত উইকনেস থাকে না। আমরা যারা শুকনা থাকি, আমাদের মধ্যে এত পেশি থাকে না, তাই আমরা এরকম উইকনেস পাই। আচ্ছা,
সো এই সেটটা চলে গেল। এখন তোমার যেহেতু যেখানে অস্থি আছে অস্থির সমস্যাও থাকবে, জিএফ থাকলে জিএফেও মানে রিলেশনে আছে মানে তোমার রিলেশনেও সমস্যা থাকবে, সো অস্থিও আছে অস্থিতেও সমস্যা থাকবে। এখন অস্থির অনেক প্রকার সমস্যা থাকে, যার মধ্যে এসএসসি লেভেলে আমরা কেবলমাত্র ভাই অনলি দুইটা পড়বো। এখন এই দুইটার মধ্যে একটা আছে অস্টিওপোরোসিস আর আরেকটা আছে আর্থাইটিস বা গেটেবাল। এখন অস্টিওপোরোসিস কি? অস্টিওপোরোসিস মূলত ক্যালসিয়ামের অভাবজনিত একটি রোগ। এখন এটি অস্টিওপোরোসিসটা মূলত আমাদের ছেলে ও মেয়েদের মধ্যে আমাদের মা বোনদের বেশি হয়ে থাকে। এটার কারণ হলো সৃষ্টিকর্তা ভাই বোন তাদেরকে একটা বৈশিষ্ট্য দিয়েছে, সেটা হলো চাইল্ড বার্থ বা তুমি যেটা বলতে পারো সন্তান ধারণ করা। এখন এটার জন্য তাকে পূর্বমূলক কিছু প্রক্রিয়ার মধ্যে তাকে সীমাবদ্ধ থাকতে হয়। আর সেটি হলো তোমরা অনেকে জানো পিরিয়ড বা মাসিক এগুলো। এখন এই পিরিয়ড মাসিক অফ হয়ে যাওয়ার পরে নারীদের মধ্যে এই অস্থির ভঙ্গুরতা বা অস্থির ক্যালসিয়াম অভাবজনিত রোগ দেখা যায়। এটার কারণ হলো পিরিয়ডের সময় তাদের অনেক শরীরের মধ্যে অনেক ধবল যায়, আর এই সময়টা তাদের অনেক মানে তোমার কি বলবা মানে খনিজ যা যা আছে এগুলো শরীর থেকে চলে যায়। এই কারণে এক সময় যে তাদের শরীরে অনেক উইকনেস হয়ে যায়, হাড্ডিগুলো দুর্বল হয়ে যায়। আর আমাদের মধ্যে অনেক জিম বয় আছে, তারা এটি নিজেকে বেশি আকর্ষণীয় দেখানোর জন্য স্টেরয়েড যুক্ত মেডিসিন নিয়ে থাকে, স্টেরয়েড নিয়ে থাকে। এখন দীর্ঘদিন যাবত স্টেরয়েড নেওয়ার কারণে তাদের অস্থিতে এরকম সমস্যা দিয়ে থাকে। এখন এখন তোমার এরকম তুমি জিজ্ঞাসা করতে পারো এটার লক্ষণ কি ভাইয়া? সো ভাইয়া এটা লক্ষণ হতে পারে তোমার অস্থি ভঙ্গুর হয়ে যাবে, মেন তোমার অস্থি ভাঙ্গা যাইতেছে ভাই, ধ্বংস হয়ে যাইতেছে, কুরকুরে হয়ে যাইতেছে, ঘনত্ব কমে যাইতেছে। দেন তোমার পিঠের পিছনের দিকে পেইন হবে, অনেক পেইন। দেন মনে হবে কে ধরে রাখছে, তারপর অস্থিতে ব্যথা হবে। এখন তুমি জিজ্ঞাসা করতে পারো ভাইয়া তাহলে আমি এটা কিভাবে, আমার রোগটা আমি কিভাবে বুঝবো যে আমার অস্থির ঘনত্ব কমে আছে? সো ভাইয়া প্রত্যেকটা জিনিসের ঘনত্ব পরিমাপের জন্য একটা ঘনত্ব পরিমাপক থাকে। সো অস্থির ঘনত্ব পরিমাপের জন্য সে অস্থির ঘনত্ব পরিমাপক থাকবে। সো ঘনত্ব পরিমাপকের সাহায্যে তুমি এটা বের করতে পারবে। এখন তুমি জিজ্ঞাসা করবে ভাই এটা প্রতিকার কি? সো আমাদের যারা 50-এর উপরে আছে মানে 50 ঊর্ধ্ব, তাদের 1200 গ্রাম করে তোমার দৈনিক মিলিগ্রাম, 1200 গ্রাম করে কেন মিলিগ্রাম, 1200 মিলিগ্রাম করে ক্যালসিয়াম গ্রহণ করতে হবে। দেন অলওয়েজ অ্যাজ ওয়েল ভালো সুষম খাদ্য গ্রহণ করতে হবে। এবং প্রতিরোধ কি ভাই? ছোটকাল থেকে আমরা শুনে আছি যে ভিটামিন ডি আর অস্থির মধ্যে একটা খুব ভালো সম্পর্ক, আর ভিটামিন ডি এর সাথে সূর্যের আবার ভালো সম্পর্ক। সো তুমি এখানে গেস করতেই পারছো ভিটামিন ডি জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে, সূর্যের আলোকে থাকতে হবে। আর ভাই মানব দেহ মানেই নিয়মিত এক্সারসাইজ, হ্যাঁ সুষম খাদ্য, মুখস্থ এগুলো এগুলা মুখস্থ বলতে এগুলো আর কি তুমি গাইতে গেছো মনে ভাই। এরপরে গেটেবাদ বা আর্থাইটিস। এখন দেখো ভাইয়া আর্থাইটিস বা গেটেবাদ এটা একটা মজার যে হয় সেই বুঝে কত মজার। এখন আমাদের দাদু নানু ওদের মধ্যে আমরা দেখে থাকি অনেকেই উঠতে চলতে কষ্ট হয়, বলে হাঁটুতে ব্যথা করে, এরকম অনেক ঝামেলা দেখা যায়। এখন হাঁটুতে ব্যথা করে এ কারণেই আবার আমরা দেখে থাকি যেমন দেখো মসজিদে কিন্তু আমরা অনেক চেয়ারম্যান দেখি। এখন এই চেয়ারম্যান কিন্তু সেই গ্রামের চেয়ারম্যান না, এই চেয়ারম্যান হলো নামাজ পড়ে তারা চেয়ারে বসে। সো তারা চেয়ারে বসে নামাজ পড়ার পেছনে রিজনটা হলো তারা সিজদা করতে পারে না, রুকু করতে পারে না। তো এই রুকু সিজদা করতে তাদের সমস্যা হয় কারণ তাদের যেই হাঁটু আছে হাঁটুটা তেমনভাবে মুভমেন্ট করতে পারে না। সো তাদের ব্যথা অনুভব হয়, হাঁটুটা শক্ত হয়ে গেছে, এ কারণে তাদের চেয়ারে বসে নামাজ পড়তে হয়। কারণ এটাই হলো গেটেবাদ বা আর্থাইটিস। এক্ষেত্রে তোমার লক্ষণ কি হবে? যে আমরা কিন্তু ভাই দেখো দেখেই ফেলেছি লক্ষণ কি। তোমার অস্থি সন্ধিতে ব্যথা হবে, গেটেবাদ, হাঁটুতে ব্যথা হবে, অস্থি সন্ধি শক্ত হয়ে যাবে, অস্থি সন্ধি নড়াতে কষ্ট হবে, আর গিট ফুলে যাবে, এগুলাই। এবং প্রতিকার কি ভাইয়া? বা এটা কোনো চিকিৎসা তোমার তেমন চিকিৎসা নাই। এখন এটা চিকিৎসা হলো তোমার ভারী কাজ থেকে বিরত থাকবা। দেন আমরা জানি এরকম ব্যথাতে গরম কুসুম সেঁক দিতে হয়। তারপর হালকা হালকা তোমার একটু ব্যায়াম করা প্রয়োজন সব ক্ষেত্রেই। তারপর ডক্টরের পরামর্শ অনুযায়ী তুমি ওষুধ সেবন করবে, তাহলে হ্যাঁ তুমি সুস্থ হয়ে যাবে। এগুলোই মূলত ছিল এই চ্যাপ্টারে। সো দেখো এই চ্যাপ্টারে কি ছিল, আর ফার্স্টে যে আমরা বললাম এই যে এই হাড্ডি গুড্ডি যা দেখছো এই হাড্ডিগুলো এগুলোর ক্ষেত্রে এগুলো একটু পড়ে নিও, জাস্ট এটা বললেই হবে তোমার।
রিভিশন দিয়ে নিও জাস্ট একটা, খালি এগুলা পরীক্ষাতে জাস্ট একটা রিভিশন দিলে তুমি পেরে যাবে। যদি তোমার কঙ্কালের ভূমিকা, কাঠামো গঠন, রক্ষণাবেক্ষণ, ভারবহন, নড়াচড়া, চলাচল, লোহিত রক্তময় উৎপাদন, খনিজ এবং সঞ্চয়, দ্যাটস ইট। এগুলো পড়লে হয়ে যাবে, আর কিছু লাগবেও না। খাদ্যগুলো নামগুলো তুমি পারলে মুখস্থ করো, না করলেও নেই, সমস্যা নেই। দ্যাটস ইট, বহিঃকঙ্কাল আর অন্তঃকঙ্কাল। সো ভাইয়া কি বুঝলা, বায়োলজি কি এতই কঠিন? হ্যাঁ, বায়োলজি মুখস্থ বিষয় না ভাইয়া, বায়োলজি 5% মুখস্থ কেউ, আর এসএসসি লেভেলে তো এত মুখস্থ নাই। তুমি বুঝতেই পারতেছো, আমি আজকে ক্লাস থেকে তুমি বুঝতে পারার কথা যে বায়োলজিটাকে মজা করে যদি তুমি পড়তে পারো, বায়োলজিটা আসলেই মজা। একদম বইয়ের লাইন টু লাইন মুখস্থ করার মতো চ্যাপ্টার না এটা ভাই, চ্যাপ্টার না, বিষয়ই না। বায়োলজি মুখস্থ করার বিষয় একদমই না। জাস্ট তুমি একটু রিলেট করো, নিজের বডির সাথে রিলেট করো। বায়োলজি এটা ফিলিং ম্যান, জাস্ট রিলেট, জাস্ট রিলেট। আমাদের লিডিং যারা আছে ওদের কথা এভাবে শোনো না। বায়োলজি মুখস্থ বিষয় না, রিলেটের বিষয়। এত বকবক না করি, একটা বিষয় নিয়ে বেশি নাড়াচাড়া খেলা, এতে বিষয়টা তিতা লাগে। সো বাই বাই, অন্যদিন আরেকটা কোনো চ্যাপ্টার নিয়ে দেখা হবে। আর তোমাদের কোনো চ্যাপ্টার লাগলো এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি ওটা নিয়ে অবশ্যই ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে মজা করে, যাতে মনে থাকে।